হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখা প্রশ্নমালা 2B চলছিল। দীর্ঘ অঙ্ক করছিলাম আমরা। বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাস হলে দীর্ঘ কমপ্লিট হয়ে যাবে। আমরা সরলরেখার 3টে পার্ট আছে, 2C পার্ট শুরু করব পরের ক্লাস থেকে। ওকে, 2C পার্ট শুরু করব। তো ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ সলিউশন করা আছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন ম্যাথের আমাদের প্লেলিস্টে আছে। শুরু করব আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস এর আগের ক্লাসে আমরা 19-এ স্টপ করেছিলাম। তো আজকের ক্লাস 20 থেকে শুরু হবে, 20 দাগের অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো জ্যামিতির পার্ট, জিওমেট্রি। যতটা পারবে ছবির সাহায্যে অঙ্ক বোঝার চেষ্টা করবে, অনেক ভালো বুঝতে পারবে, অনেক ভালো মনেও থাকবে। ঠিক আছে, দেখো তাহলে 20 অঙ্ক কি বলেছে দেখি। দেখাও যে y = 0, y = 2, y = √3, y - √3x = 0 ও y + √3x = 8√3 সরলরেখা চারটি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম গঠন করে। ট্রাপিজিয়ামটির শীর্ষবিন্দুগুলি স্থানাঙ্ক ও তার ক্ষেত্রফল। আচ্ছা, ট্রাপিজিয়াম গঠন করেছে বলছে, এবং ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দুগুলি স্থানাঙ্ক আর ক্ষেত্রফল। এবারে একটা সরলরেখা আছে y = 0, y = 0 কিসের সমীকরণ? x অক্ষের সমীকরণ y = 0, y অক্ষের সমীকরণ x = 0। তাহলে এইটা হচ্ছে x অক্ষ, তাহলে এই x অক্ষটার সমীকরণ y = 0। তার মানে একটা সরলরেখা হচ্ছে এইটা x অক্ষটা। আর একটা সমীকরণ আছে y = 2, y = 2 কোনটা? আমরা যদি একটু বড় দূরত্ব নিই একটু ভালো করে বোঝার জন্য, এইটা মনে করো 1, এটা 2, তার মানে y = 2, এটা 0, x এর দিকে y এর দিকে 2 ঘর যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে y = 2 সরলরেখা। এইটা y = 2। ঠিক আছে, y = 3 হলে এদিকে আরেকটু যেত, y = মাইনাসের দিকে হলে এদিকে আসতো। ঠিক আছে, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। আচ্ছা, এবার x অক্ষের সমান্তরাল সরলরেখা হলে y = ধ্রুবক, আর y অক্ষের সমান্তরাল সরলরেখা হলে x = ধ্রুবক। এগুলো হয়, জানো তোমরা, আমরা আগে আলোচনা করেছি অনেক এর বিষয়ে। আচ্ছা, আর অপর একটি সরলরেখা, দেখো সরলরেখার সমীকরণগুলি লিখছি। সরলরেখার সমীকরণগুলি হলো সরলরেখাগুলির সমীকরণ হলো সরলরেখাগুলির সমীকরণ y = 0 একটা, y = 2 একটা। ঠিক আছে, y = 0, y = 2, y - √3x = 0, y - √3x = 0। আর একটা হচ্ছে y - √3x = 0। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা y - √3x, এতে 0 0 পুট করলে ডান দিক বাঁ দিক সমান হয়ে যাচ্ছে। তার মানে এটা মূল বিন্দুগামী রেখা, অবশ্যই মূল বিন্দুগামী রেখা। তাহলে এতে 1 বসালে y = √3 হচ্ছে, তার মানে 1 √3 একটু বেশি যাচ্ছে। তার মানে রেখাটা হচ্ছে মোটামুটি একটু বেশি, যেহেতু এদিকে যাচ্ছে অনেকটা এই বরাবর রেখা আসছে, রেখাটা এই বরাবর হতে চাইছে। ঠিক আছে, এই রকম রেখা একটা, একটু y এর দিক চেপে হবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে এটা যেহেতু একটা আর একটা সমীকরণ কি আছে? আর একটা সমীকরণ আছে y + √3x, y + √3x y + √3x y + √3x = 8√3। এখানে দেখো, এইটাকে আমরা, এটা যদি 1 নাম্বার, এটা 2 নাম্বার দিই, এটাকে 3 নাম্বার দাও, আর এটাকে 4। এইটা তো মূলবিন্দু দিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে এই হিসেবে এটা মূলবিন্দু হচ্ছে। একটা যে ট্রাপিজিয়াম আছে, এই সমীকরণটা কেমন হবে? এইটা যেহেতু ট্রাপিজিয়াম, এইটা সমান্তরাল বোঝাই যাচ্ছে, তার মানে ট্রাপিজিয়ামের দুটো বিপরীত বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের আকৃতি কিরকম? এইরকম দেখতে হয়। তার মানে নিশ্চয়ই এই যে এই বাহুটা এইটা হচ্ছে, আর এই বাহুটা এইটা হচ্ছে, তার মানে এইটা হচ্ছে এই বাহুটা, অপর বাহুটা এইটা হবে, নিশ্চয়ই এইরকম টাইপের হয়ে যাবে, অনেকটা এইরকম টাইপের হবে। ঠিক আছে, একটা ট্রাপিজিয়াম গঠন করছে। ঠিক আছে, ট্রাপিজিয়াম গঠন করছে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল আছে, এরা সমান্তরাল বাহু। তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলে বৃত্তটা মোটামুটি এইরকম একটা আকৃতি নেবে। মোটামুটি একটা এইরকম বৃত্ত আকৃতি নেবে। ঠিক আছে, এইরকম চিত্র হবে, যার এই বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি ট্রাপিজিয়ামের এ বি, বা এটা ও দিই, ও এ বি, ও এ বি বৃত্তস্থ ট্রাপিজিয়াম তো হলো না এটা, আর একটু নিখুঁত ভাবে অঙ্কনটা করতে হবে। দুটো বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে আমাদের পাস করাতে পারেনি, তাহলে আর একটু ঠিকঠাক ভাবে অঙ্কন করতে হবে। এইটা ঠিক এইরকম বিন্দু দিয়ে হলে চিত্রটা এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, এই বিন্দু দিয়ে যাবে, তবে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হচ্ছে।
কারণ এই যে ও এ বি সি ট্রাপিজিয়ামের চারটে, একটা এই শীর্ষবিন্দু বৃত্তকে টাচ করবে, এটাও বৃত্তকে আছে, এটাও বৃত্তকে টাচ করে আছে, ঠিক আছে। তাহলে ও শীর্ষবিন্দু স্থানাঙ্ক এটা 0 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ও শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0 0 হয়ে গেল, ঠিক আছে। এইখানে এই সরলরেখা চারটির সাহায্যে লিখতে পারো, সরলরেখা চারটির সাহায্যে আমরা ও এ বি সি ট্রাপিজিয়াম পাচ্ছি, পেলাম। সরলরেখা চারটির সাহায্যে আমরা ও এ বি সি ট্রাপিজিয়াম পেলাম। এবার কি বলেছে এখানে, যে ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক ও তার ক্ষেত্রফল। তাহলে ও বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। ও বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক 0, 0। এবার দেখো এই সরলরেখাটা এক্স অ্যাক্সিস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে এই সরলরেখা, মানে এবি সরলরেখার সমীকরণ কোনটা, এইটা এবি সরলরেখার সমীকরণ, এইটা হচ্ছে এবি সরলরেখার সমীকরণ, y প্লাস √3x ইজ ইকুয়াল টু 8√3, এইটা, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা কিভাবে পাবো, এই দুটো রেখার ছেদ বিন্দু। তাহলে এখানে এতে আমরা y ইজ ইকুয়াল টু 0 বসালে কি পাচ্ছি, y ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দিচ্ছি এতে, কারণ এটা এই বিন্দুটা এই দুটো রেখার ছেদ বিন্দু। পাচ্ছি আমরা এটা 0 প্লাস √3x ইজ ইকুয়াল টু 8√3। তাহলে x ইজ ইকুয়াল টু 8√3 বাই √3, তাহলে x ইজ ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কত, এ বিন্দুর স্থানাঙ্ক 8, 0। তাহলে এইটা হয়ে যাচ্ছে 8, 0, ঠিক আছে। দুটো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম। দেখো এবার বাকি দুটো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো, বাকি দুটো বিন্দু বি আর সি। তাহলে চারটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে। চারটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেলেই আমরা দুটো দৈর্ঘ্য নির্ণয় করবো। এইটার দৈর্ঘ্যটা 8 একক পেয়েই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তারপরে লেখাটা যেটা হবে, আচ্ছা এইটা পাচ্ছি আমরা, এটা y ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, ওসি রেখার সমীকরণ, এটা যেহেতু মূল বিন্দুগামী দেখা যাচ্ছে, y মাইনাস √3x ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। বিসি রেখার সমীকরণ হচ্ছে এইটা, y ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এই যে এইটা 3 নাম্বার ছিল, এটা 3 নাম্বার, 3 এ y ইজ ইকুয়াল টু 2 বসালে কি পাচ্ছি, এইটা হচ্ছে বিসি, সি বিন্দুটা পাবো বিসি আর ওসি এর ছেদ বিন্দু, সি বিন্দুটা হচ্ছে বিসি আর ওসি এর ছেদ বিন্দু। এদের সমাধান করলে আমরা এদের ছেদ বিন্দুটা পাবো। তাহলে এইটা পুট করলে y ইজ ইকুয়াল টু 2 মাইনাস √3x ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস √3x ইজ ইকুয়াল টু -2, মাইনাস কেটে গেল, বা x ইজ ইকুয়াল টু 2 বাই √3। তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত, সি বিন্দুর স্থানাঙ্ক x এর মান পেয়ে গেছি 2 বাই √3, y এর মান 2, এই যে y এর মান 2। তার মানে এই দূরত্বটা, এই যে এতটা দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এই যে এই দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 2 বাই √3, ঠিক আছে। তার মানে এই দিকটাও 2 বাই √3 হবে, কারণ সমান দূরত্বে থাকবে, ঠিক আছে। তাহলে এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাবো সহজে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এবার বি বিন্দুর স্থানাঙ্কটা শুধুমাত্র নির্ণয় করতে হবে। বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, বি বিন্দুর স্থানাঙ্ক এই দুটো সমাধান করলেই হবে। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 আর 4, এই যে 3 আর 4 নয়, এটা হচ্ছে এবি হচ্ছে এবি সমীকরণ, এইটা 4 এবি আর এইটা। আচ্ছা, 4 এ y ইজ ইকুয়াল টু 2, মানে 2 নাম্বার, আর এবির ছেদবিন্দু হবে 2 নাম্বার আর 4 নাম্বারের ছেদবিন্দু হচ্ছে বি, ঠিক আছে। কারণ এইটা y ইজ ইকুয়াল টু 2 রেখা, আর এইটা হচ্ছে এই রেখাটা। তাহলে 2 আর 4 এর ছেদবিন্দু, 4 এ y ইজ ইকুয়াল টু 2 বসালে কি পাচ্ছি, পাচ্ছি y ইজ ইকুয়াল টু 2 প্লাস √3x ইজ ইকুয়াল টু 8√3, বা √3x ইজ ইকুয়াল টু 8√3 মাইনাস 2, এইটা হচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 8√3 মাইনাস 2 বাই √3, বা x ইজ ইকুয়াল টু 8 মাইনাস 2 বাই √3, এইটা আসছে 8 মাইনাস 2 বাই √3। তাহলে এই যে দূরত্বটা এতটা, এখান থেকে এই যে বি পর্যন্ত লম্বভাবে যে দূরত্ব যদি আমরা নিয়ে নিই একটা, এইটা হচ্ছে এই দূরত্বটা হয়ে যাবে। তার মানে এখান থেকে এতটা, এই দূরত্বটা হচ্ছে 8 মাইনাস 2 বাই √3, ঠিক আছে। তাহলে চারটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক কত,
এক্স বরাবর 8 - 2/√3 আর কমা 2, এইটা আসছে বি বিন্দু স্থানাঙ্ক। দেখে নাও, চারটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, একটা 0 0 একটা 8 0 আমরা লিখেছিলাম এ বিন্দু স্থানাঙ্ক, আর এখানে উল্লেখ করেছি বি বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে, 8 - 2/√3, 2, আর আরেকটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক 2/√3, 2। এবার দেখো এখান থেকে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করবো। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, হ্যাঁ, ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। এবার দেখো তাদের ক্ষেত্রফল যেটা বেরোবে, অতএব OA ইজ ইকুয়াল টু 8 একক, অতএব OA ইজ ইকুয়াল টু 8 একক, ঠিক আছে। আর BC ইজ ইকুয়াল টু কত? BC ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এতটা আমরা নির্ণয় করেছি, এইটা 8 - 2√3, সেখান থেকে এই পার্টটা বাদ দিতে হবে, এইটা হচ্ছে 2/√3, আবার 2/√3 বিয়োগ এত একক, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে 8, এই 8টা নেওয়ার দরকার নেই, এখান থেকে 8 - 2√3 হচ্ছে এইটা, ঠিক আছে, এতটা দূরত্ব, এই দূরত্বটা দেখতে পাচ্ছ, এতটা দূরত্ব। এখান থেকে এই পার্টটা এখানে যদি একটা নাম ডি থাকে, এই যে ডিবি বা বিডি পার্টটা হচ্ছে এইটা, সেখান থেকে সিডি পার্টটা বাদ দিচ্ছে, এটা যদি ডি হয় সেখান থেকে সিডি পার্ট হচ্ছে এইটা, এটা বাদ দিলে 8 - 4/√3 হয়ে যাচ্ছে এত একক, ঠিক আছে। তাহলে দুটো সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার এদের মধ্যে লম্ব দূরত্ব কত? ওয়াই ডিস্টেন্স আছে, ঠিক আছে। আচ্ছা, লম্ব দূরত্ব সমান লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু 2 একক, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল কত হয়ে যাবে, অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অতএব OABC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি, এইটা হচ্ছে 8 প্লাস এইটা আছে এই যে 8 + 8 - 4/√3 ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এত 2 একক, এত বর্গ একক, ঠিক আছে। এইটা আসছে দেখো, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখানে 8, তাহলে এখানে যদি আমরা 4 লসাগু করে দিই, 16 চলে আসছে, 8 - 16, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে যদি আমরা 16 - 4√3, তাই তো, তাহলে এটা চলে আসছে 16 - 4√3 বর্গ একক। এটা যদি আমরা √3 দিয়ে ওপর নিচে গুণ করি, এটা হয়ে যাচ্ছে 16 - এটা 4√3/3 বর্গ একক। তাহলে 4/3 কমন নিয়ে নিলে দুটো থেকে 4 কমন যাচ্ছে। আচ্ছা, প্রথমত 4 কমন নিচ্ছি আমরা, 4 কমন নিলে কত হচ্ছে, 4 কমন নিলে 4 - √3/3 এত বর্গ একক, ঠিক আছে, এইটা আসছে। এবার এখান থেকে যদি লসাগু করি, এটাকে দেখো এখানে ইজ ইকুয়াল টু 4 ইন্টু এটা 3 লসাগু, 3 × 4 = 12 - √3, হ্যাঁ, এত বর্গ একক, সমান 4/3 যদি সেপারেট করে নিই, 4/3 12 - √3 বর্গ একক, এইটা ক্ষেত্রফল আসছে। দেখো 4/3 × 12 - √3 বর্গ একক, 4/3 × 12 - √3, সেখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করে এইটা এসছে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। সেটা 2 কেটে দিয়েছি, এটা যোগ করেছি, যোগ করে এই মানটা থেকে এটা কিছু করা নেই, 4 কমন নেওয়া হয়েছে, তারপর লসাগু করা আছে, লসাগু করে 3 বাইরে নিয়ে নেওয়া আছে, ঠিক আছে। দেখো 20 অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা 21 অঙ্কে যাব। এই অঙ্কটা একটু ভালো অঙ্ক ছিল, কিন্তু খুবই সহজ, কোনো রকম জটিলতা নেই, সরলভাবে ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু ধরে ধরে ক্যালকুলেশন করলে সহজে হয়ে যাচ্ছে, ঠিক আছে। 4টে শীর্ষবিন্দু ধরে পরপর নির্ণয় করেছি, এই বাহুটা দৈর্ঘ্য নির্ণয় করেছি, এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব বোঝাই যাচ্ছে 2 একক, ক্ষেত্রফল নির্ণয় হয়েছে। নেক্সট দেখো 21 অঙ্ক। এবার আমরা 21 অঙ্কে যাব। 20 অঙ্ক কমপ্লিট হলো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো অঙ্ক প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে বা টেলিগ্রামে আমাদের গ্রুপে পাঠাতে পারবে, আমরা সেগুলো সলভ করে দেবো। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো, এটা 20 হলো 21। 21 অঙ্ক কি বলেছে? 21 অঙ্ক বলে দিচ্ছে এখানে, 21 অঙ্ক বলা আছে যে প্রমাণ করো যে x/a + y/b = 1। একটা সমীকরণ আছে x/a + y/b = 1, এটা 1 নম্বর দিচ্ছে। আচ্ছা, আরো সমীকরণ আছে x/b + y/a = 1,
এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 1, এটা 2 নাম্বার দিচ্ছে। আর সমীকরণ আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 2, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 2, এইটা একটা সমীকরণ, এটা 3 নাম্বার দিচ্ছে। আর সমীকরণ আছে এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 2, এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 2, এটা 4 নাম্বার দিচ্ছে। এই 4টে সমীকরণ আছে। 4টে সমীকরণ বলছে সরলরেখা 4টি দ্বারা উৎপন্ন সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরের সমকোণে ছেদ করে। দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে সরলরেখা 4টি দ্বারা উৎপন্ন। তাহলে এই সরলরেখা 4টি বলছে সরলরেখা 4টি দ্বারা উৎপন্ন, তাহলে সরলরেখা 4টি সামান্তরিক উৎপন্ন করছে বলেই দিচ্ছে। এবার বলছে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে। তার মানে নিশ্চয়ই এটা এইরকম সরলরেখা যদি এটা এবিসিডি হয়ে যায়, মনে করো যদি এটা এবিসিডি হয়ে থাকে, এ বি সি ডি, তাহলে এইটার সঙ্গে বিপরীত বাহুগুলো সরলরেখার সমান্তরাল হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটার সঙ্গে আমরা এক্স এর সহগ 1 বাই এ, এর 1 বাই এ, এর 1 বাই বি, এটা 1 বাই বি, তাহলে 1 আর 3 সমান্তরাল বোঝাই যাচ্ছে, আর 2 আর 4 সমান্তরাল, তাহলে এরা বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে সরলরেখা 4টি সামান্তরিক উৎপন্ন করেছে যেহেতু, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। সরলরেখা 4টি, সরলরেখা প্রদত্ত বলা আছে সরলরেখা 4টি সামান্তরিক উৎপন্ন করছে, সরলরেখা 4টি সামান্তরিক উৎপন্ন করেছে। যেহেতু সামান্তরিকের উৎপন্ন করা যাবে, দেখো এখানে দুভাবে করা যেতে পারে এটা। ঠিক আছে, দুভাবে করা যেতে পারে। আমরা যদি এটাকে এই সামান্তরিকের বলছে সামান্তরিকের কর্ণ দুটি সমকোণে ছেদ করে, একটা সামান্তরিকের দুটো কর্ণ সমকোণে ছেদ করলে তার মানে সেটা কি হয়ে যায়, সেটা রম্বস হয়ে যায়। সামান্তরিকের দুটো কর্ণ যদি সমকোণে ছেদ করে সেটা রম্বস হয়ে যায়। এবার রম্বস হওয়ার কন্ডিশন কি? রম্বসের ক্ষেত্রে আমরা এটা একভাবে বের করতে পারি, যে এই 4টে শীর্ষবিন্দু বের করলাম সমাধান করে, 4টে শীর্ষবিন্দু বের করে নিয়ে, তাহলে এই দুটোর এই এসি কর্ণের প্রবণতা বের করলাম, এই যে এসি কর্ণের প্রবণতা, আর বিডি কর্ণের প্রবণতা বের করলাম। বিডি কর্ণের প্রবণতা বের করলে তাহলে এসি আর বিডি এদের প্রবণতার গুণফল যদি -1 হয়ে যায়, তাহলে আমরা বলবো এটা সমকোণে ছেদ করেছে, প্রমাণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে যে কর্ণ দুটি সমকোণে ছেদ করে। মানে প্রবণতা, দুটো কর্ণের প্রবণতা বের করলে তার গুণফলটা বের করলাম। তাহলে এখানে দেখো আমরা এই সরলরেখাগুলোর প্রবণতা অনায়াসে বের করতে পারি সহজে, কিন্তু যখন সমাধান করে এই শীর্ষবিন্দুগুলো বের করতে হবে, সেটা কিন্তু একটু বড় হয়ে যাবে। শীর্ষবিন্দুগুলো বের করতে হলে একটু জটিল হয়ে যাবে। ঠিক আছে, শীর্ষবিন্দু বের করতে হলে একটু জটিল হয়ে যাবে। আরো একটা প্রসেস আছে, এইটা একটা প্রসেস বললাম, আরো একটা প্রসেস আছে। এবার এটা যেহেতু বলছে সমকোণে ছেদ করে, সমকোণে ছেদ করবে কি করে? রম্বস হলে আমরা বলে দিতে পারি যে, যদি আমরা দেখাতে পারি যে সামান্তরিকটা রম্বস, তাহলে আমরা বলে দিতে পারি রম্বসের কর্ণগুলো সমকোণে ছেদ করে। আমরা যদি দেখাতে পারি যে সামান্তরিকটা রম্বস হচ্ছে, আমরা অনায়াসে বলতে পারি যেহেতু রম্বসের কর্ণগুলো সমকোণে ছেদ করে, আমরা তাহলে এই সামান্তরিকের কর্ণগুলো, যে এই সামান্তরিকটা রম্বস হচ্ছে, এর কর্ণগুলো সমকোণে ছেদ করবে। রম্বস আমরা কিভাবে দেখাবো? রম্বসের 4টে বাহু সমান হয়, রম্বসের 4টে বাহু সমান হয়, তাহলে 4টে বাহু, তাহলে এই রম্বসের এই বরাবর দূরত্ব, এদের মধ্যে এই সরলরেখাগুলোর মধ্যে দূরত্ব আর এদের মধ্যে দূরত্ব, এরাও সমান হবে, এই দুটো সমান হয় রম্বসের ক্ষেত্রে। তাহলে আমরা এই দূরত্বগুলো নির্ণয় করে ফেলতে পারবো। দূরত্বগুলো নির্ণয় করে সেখান থেকে এবার দুদিকে দূরত্ব যেহেতু সমান হচ্ছে, রম্বসের 4টে বাহু সমান, তাহলে দুদিকে দূরত্ব যেহেতু সমান হচ্ছে, তাহলে এই সামান্তরিকটি রম্বসের কর্ণগুলি সমকোণে ছেদ করে, অনায়াসে বলে দিতে পারো। এবার দুটো প্রসেসের যে প্রসেসটা তোমাদের সোজা লাগবে সেই প্রসেসটাই করতে পারো। দুটো প্রসেস আমি বললাম, যে প্রসেসটা সহজ লাগবে সেই প্রসেসটা করতে পারো। আমরা সেকেন্ড প্রসেসটা ফলো করছি। দেখো, প্রদত্ত সরলরেখা 4টি সামান্তরিক উৎপন্ন করেছে। ঠিক আছে, সরলরেখা 4টি সামান্তরিক উৎপন্ন করেছে। এবার এখানে দেখা যাচ্ছে 1 ও 3 সরলরেখা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আমরা মনে করছি 1 নম্বর সরলরেখাটা এইটা, আর এটা 3 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা মনে করছি, এটা 4 নম্বর সরলরেখা। ঠিক আছে, তাহলে 1 ও সরলরেখার মধ্যে দূরত্ব, তাহলে বিসি ও এডি এর মধ্যে দূরত্ব, এডি এর মধ্যে দূরত্ব, বিসি ও এডি এর মধ্যে দূরত্ব। সমাধান করে যে প্রসেসটা বললাম ওটাও করতে পারো, কিন্তু সমাধান করে প্রসেসটা অনেক বেশি বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, বিসি ও এডি এর মধ্যে দূরত্ব 1 ও 3, তার মানে এইটা আর এইটা, তাহলে দূরত্ব কত হবে? লম্ব দূরত্ব। এটা যেহেতু দেখছো যে দুটো ধ্রুবকের পাশে একই চিহ্ন আছে, বলে রাখি ধ্রুবকের সামনে যদি যে এই পার্টটা তো পুরো সেম, এর এই পার্টটা পুরো সেম। ঠিক আছে, যেহেতু এদের সমান্তরাল সরলরেখার প্রবণতা একই হয়,
এবার ধ্রুবকের পাশে যে যদি বিপরীত চিহ্ন থাকবে বুঝবে যে মূলবিন্দুর বিপরীত দিকে আছে, ধ্রুবকের পাশে যদি একই চিহ্ন থাকে দুটো সমান্তরাল সরলরেখা তারা মূলবিন্দুর একই দিকে আছে। এখানে বোঝা যাচ্ছে এর একই চিহ্ন মূলবিন্দুর একই দিকে আছে, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে? মড অফ এটা 2 - 1 বাই রুট ওভার অফ এইটা হচ্ছে 1/a আছে, তাহলে রুট ওভার অফ 1/a তার স্কোয়ার প্লাস 1/b তার স্কোয়ার, ঠিক আছে, এত একক এইটা আসছে, ঠিক আছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইকুয়াল টু 2 - 1 বাই এটা রুট ওভার অফ হয়ে যাচ্ছে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, এত একক আসছে, ঠিক আছে, এইটা আসছে এদের মধ্যে দূরত্ব। এবার দেখো বিপরীত অন্য দুটো সরলরেখা, যে এখানে এখানে এবি ও ডিসি পরস্পর সমান্তরাল, অতএব এবি তার মানে এবি হচ্ছে এইটা 4 নাম্বারটা আর 3 নাম্বারটা, 4 আর 2, তাহলে এবি ও ডিসি এর মধ্যে দূরত্ব, এবি ও ডিসি এর মধ্যে দূরত্ব কত? এবি ও ডিসি এর মধ্যে দূরত্ব ইকুয়াল টু এটা হয়ে যাবে মড অফ এখানে 2 - 1 আছে, তাহলে 2 - 1 বাই রুট ওভার অফ এখানে এক্স এর সহগ 1/b, তাহলে এটা হয়ে যাবে 1/b তার স্কোয়ার প্লাস 1/a তার স্কোয়ার, ঠিক আছে, এত একক ইকুয়াল টু এইটা হয়ে যাবে 1 বাই রুট ওভার অফ 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার একক, দুটো সেম হয়ে যাচ্ছে দেখো। তাহলে সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের, এবার দেখো যেটা আমরা লিখবো এই ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও, এখানটা ভালো করে বুঝবে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব যদি সমান হয়ে যায়, তার মানে তাদের মধ্যে 4টে বাহু যেহেতু সমান, সেই 4টে বাহু সমান হয়ে যাচ্ছে সামান্তরিকটা, তার মানে সেটা রম্বস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা এখানটা প্রথম থেকে ক্যালকুলেশন করছি, তাহলে এই দূরত্বটা এইটা এলো আর এইটা এলো, দুটো সেম চলে আসছে, তাহলে বিপরীত বাহুগুলোর মধ্যে দূরত্ব একই চলে আসছে, ঠিক আছে। এরপর আমরা দেখব অতএব এবিসিডি সামান্তরিকের, অতএব এবিসিডি সামান্তরিকের এবি ও ডিসি সমান্তরাল বাহু দুটির মধ্যে যা দূরত্ব, এবি ও সিডি সামান্তরিকের এবি ও সিডি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সমান বিসি ও এডি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে এই দিকের দূরত্ব আর এই দিকের দূরত্ব সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব সেম হয়ে যাচ্ছে, তার মানে সামান্তরিকের 4টে বাহু সমান হয়ে যাচ্ছে, অতএব সামান্তরিকের 4টে বাহু সমান, ঠিক আছে, যেহেতু দূরত্ব যেগুলো সমান তার মানে সামান্তরিকের 4টে বাহু সমান হলেই তবে এটা সম্ভব, অতএব সামান্তরিকের 4টি বাহু সমান, অতএব সামান্তরিকটি একটি রম্বস, ঠিক আছে। আমরা জানি রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে ছেদ করে, আমরা জানি রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো, রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব এখানে হয়ে যাচ্ছে সরলরেখা 4টে দ্বারা উৎপন্ন সামান্তরিকের কর্ণ দুটি পরস্পর সমকোণে ছেদ করে, এটা স্টেটমেন্টটা লিখে দেবে। অতএব সরলরেখা 4টি, কারণ সরলরেখা 4টে দ্বারা যে সামান্তরিক উৎপন্ন হচ্ছে সেটা রম্বস অলরেডি, সরলরেখা 4টি দ্বারা উৎপন্ন সামান্তরিকের কর্ণ দুটি সমকোণে ছেদ করে, সরলরেখা 4টি দ্বারা উৎপন্ন সামান্তরিকের কর্ণ দুটি পরস্পর সমকোণে ছেদ করে, ঠিক আছে, পরস্পর সমকোণে ছেদ করে, হলো, এখানে হয়ে গেল 21টা। নেক্সট দেখো, বুঝতে পারলে নিশ্চয়ই, স্টেপ বাই স্টেপ করা আছে, বেশি ক্যালকুলেশন নেই।
শুধুমাত্র বুঝতে হবে যে এটাকে আমি সামান্তরিক, এটাকে সামান্তরিক একটা প্রসেসে আমি রম্বস দেখাবো, তাহলেই হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 22 অঙ্ক, ঠিক আছে। বাইশ 22 কি বলছে, এবিসিডি চতুর্ভুজের এবি বিসি সিডি ও ডি এ বাহুর সমীকরণ দেয়া আছে, চারটে সমীকরণ। এর এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। আচ্ছা, চারটি সমীকরণ দেয়া আছে এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের এবি বিসি সিডি ডি এ বাহুর সমীকরণ, এবি বিসি সিডি ও ডি এ বাহুর সমীকরণ যথাক্রমে, এখানে কিন্তু সামান্তরিক বলেনি, ঠিক আছে, তাই আমরা ওই কন্ডিশন আর অ্যাপ্লাই করতে পারবো না, এখানে আমাদের সমাধানই করতে হবে, কোনো উপায় নেই। সমাধান করে চারটে শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে। এবি বিসি সিডি ডি এ বাহুর সমীকরণ, এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু 3, এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু 3, এইটা একটা সমীকরণ, ঠিক আছে। এটা এবির, এক্স ইজিক্যাল টু 1, এটা হচ্ছে বিসির, ঠিক আছে, এক্স ইজিক্যাল টু 1, আর হচ্ছে এক্স মাইনাস 3y ইজিক্যাল টু 4, এক্স, আচ্ছা এটাকে আমরা নাম্বারিং করে দিই একবারে, এটাকে 1 নম্বর দিয়ে দাও। এক্স ইজিক্যাল টু কি দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু 1, এটা 2 নম্বর দিয়ে দিচ্ছি। আর আছে এক্স মাইনাস 3y ইজিক্যাল টু 4, এক্স মাইনাস 3y ইজিক্যাল টু 4, এটাকে আমরা 3 নম্বর দিয়ে দিচ্ছি। আর 4 নম্বরে কি আছে, 4 নম্বর হিসেবে 5x প্লাস y সমান 12, 5x প্লাস y প্লাস 12 ইজিক্যাল টু 0 আছে, এটা 4 নম্বর দিয়ে দিচ্ছি। 5x প্লাস y প্লাস 12 4 নম্বর দিচ্ছি। এর এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে এইটা যদি এইরকম হয়, তাহলে x ইজিক্যাল টু 1 কোনটা, x ইজিক্যাল টু 1 মোটামুটি এইরকম একটা সরলরেখা, এইটা হচ্ছে x ইজিক্যাল টু 1, ঠিক আছে, x প্লাস 2y। এবার এইটাকে নিয়ে আমরা চারটে নিয়ে নাও, এরকম মোটামুটি এরকম চারটে ধরো, এইটা হচ্ছে x ইজিক্যাল টু 1, মোটামুটি আমরা নিখুঁতভাবে বুঝতে পারছি বলে এটা নিলাম। আচ্ছা, x প্লাস 2y ইজিক্যাল টু 3 নাও, ঠিক আছে। এটা হচ্ছে এ বির সমীকরণ, এটা হচ্ছে বিসির সমীকরণ বলেছে, এটা হচ্ছে সিডির সমীকরণ কি দেওয়া আছে, এক্স মাইনাস 3y ইজিক্যাল টু 4, এবিসিডি এডির সমীকরণ কি দেওয়া আছে, এটা হচ্ছে 5x প্লাস y প্লাস 12 ইজিক্যাল টু 0, ঠিক আছে। এইটা, এই চিত্রটা দেখবে। অতএব তাহলে 1 ও 2 এর সমাধান করে পাই, 1 ও 2 সরলরেখার সমাধান করে, সরলরেখার সমাধান করলে পাবো x ইজিক্যাল টু 1 দেওয়া আছে, আর এটা x ইজিক্যাল টু 1 পুট করি, 1 প্লাস 2y সমান 3, বা 2y ইজিক্যাল টু 3 মাইনাস 1, বা 2y ইজিক্যাল টু 2, বা y ইজিক্যাল টু 2/2, বা y ইজিক্যাল টু 1, ঠিক আছে। অতএব এটা আমরা কোনটা 1 আর 2, এইটা হচ্ছে 1, এটা 2, 1 আর, তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক কত, বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 1,1, এইটা হচ্ছে 1 1, বি বিন্দুর স্থানাঙ্ক 1,1 এখানে লিখলাম। এবার আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো। সি বিন্দুর স্থানাঙ্কের জন্য 2 আর 3 এর সমাধান করতে হবে। 2 ও 3 এর সমাধান করে পাই, 2 ও 3 সরলরেখার সমাধান করে পাই, 2 ও 3 সরলরেখার সমাধান করে পাই, 2 ও 3 সরলরেখার সমাধান করে কি পাচ্ছি, এখানে আছে একটা x ইকুয়াল টু 1, এবার 3 এ পুট করলে আমরা কি পাচ্ছি, 3 আছে 1 মাইনাস 3y ইকুয়াল টু 4, বা মাইনাস 3y ইকুয়াল টু 4 মাইনাস 1, বা মাইনাস 3y ইকুয়াল টু 3, বা y ইকুয়াল টু 3/-3, বা y ইকুয়াল টু -1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত, এইটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, 1, এটা হয়ে যাচ্ছে 1 -1 সি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। 1 -1 হচ্ছে। নেক্সট দেখো বি সি পেয়ে গেছি, এবার ডি আর এ নির্ণয় করবো। ডি আর এ, ডি বিন্দু আর এ বিন্দু নির্ণয় করলেই আমরা চারটে শীর্ষবিন্দু জেনে গেলে বিডি এই কর্ণের প্রবণতা পাবো, আর এসি কর্ণের প্রবণতা নির্ণয় করবো। তো কর্ণের প্রবণতা পেয়ে গেলেই আমরা তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। এবার দেখো যে এক আর 4 এর সমাধান করব। 1 ও
4 সমাধান করে পাই। কি পাচ্ছি আমরা? আচ্ছা, সহগটা সমান করতে হবে 4 ইন্টু 4কে 2 দিয়ে গুণ করলে পাবো 4কে 2 দিয়ে গুণ করলে আসছে 5 দুগুণে 10x প্লাস 2y প্লাস 24 0। অতএব আমরা লিখতে পারি, এটা 5 দিয়ে দাও, এখানে 5 মাইনাস 1 10x প্লাস 2y, 24টা আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, এইটা আছে x প্লাস 2y সমান 3, বিয়োগ করছি মাইনাস মাইনাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল 9x, 24 আর 3 27, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 27/9, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 3, x ইজ ইকুয়াল টু মাইনাস 3 আসছে। x ইকুয়াল টু মাইনাস 3, একে x ইজ ইকুয়াল টু মাইনাস 3 বসালে কি পাবো? একে x ইজ ইকুয়াল টু মাইনাস 3 বসালে, একে x ইজ ইকুয়াল টু মাইনাস 3, x এর মান পেয়েছি, একে x ইকুয়াল টু মাইনাস 3 বসাতে পারছি, একের চেয়ে 4 বসাচ্ছি, আমাদের সুবিধা হবে, 4 বসাচ্ছি, 4 x ইজ ইকুয়াল টু মাইনাস 3, 4 এটা 5 ইন্টু মাইনাস 3 প্লাস y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা y মাইনাস 15 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা y ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, 1 আর 4 এর সমাধান। অতএব a বিন্দুর স্থানাঙ্ক, অতএব a বিন্দুর স্থানাঙ্ক, a বিন্দুর স্থানাঙ্ক কত? x এর মান এসছে মাইনাস 3 আর y এর মান 3, এটা মাইনাস 3,3। ছবিটা আমাদের এইটা আরেকটু নিচের দিকে, এইটা একটু এদিকে হতো, ঠিক আছে, ছবিটা ঠিকঠাক অঙ্কন হয়নি। আচ্ছা, এবার আমাদের এইটা মাইনাস 3,3, ঠিক আছে, a বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে মাইনাস 3,3। প্রসেসটা দেখে নিলে এবার আমরা সমাধান করব, সমাধান করে ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। ডি বিন্দুর স্থানাঙ্ক বেরোবে, এইটা আছে এই সমীকরণ নাম্বার, এইটা হচ্ছে এইটা 3 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বারের সমাধান করব। ঠিক আছে, 3 আর 4 এর, এটা সমাধানের জন্য শুধুমাত্র আমরা 4কে 3 ও 4 এর সমাধান করব। এটা একই লেখা রইল, এটা 4 ও এটা 3 ও 4, 4 লেখাই আছে, এখানে শুধু 3 লিখে দিই। 3 ও 4 এর সমাধান করে পাই, ঠিক আছে। আচ্ছা, 3 ও 4 এর সমাধান করে পাই, এখানে আমরা 4কে 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করলাম, গুণ করলে কি হবে? 4কে 3 দিয়ে গুণ করলে 3 5 15x প্লাস 3y প্লাস 3 12 36 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা 6 দিয়ে দাও, আগেরটা 5 হয়েছে, এবার 6 মাইনাস 3 করছি, বা 6 প্লাস 3, 6 প্লাস 3 করে কি পাচ্ছি? 6 পাচ্ছি 5x প্লাস y, এটা 15x প্লাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 36 ডান দিকে, আর এটা হয়ে যাচ্ছে x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4। এটা প্লাসে মাইনাসে কেটে গেল, এটা 16x ইজ ইকুয়াল টু, এটা মাইনাস 32 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 32/16, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 2 হয়ে যাচ্ছে, x ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এবার আমরা যদি 4-এ x ইজ ইকুয়াল টু মাইনাস 2 বসাই, 4-এ x ইজ ইকুয়াল টু মাইনাস 2 বসালে কি আসছে? 4-এ x ইজ ইকুয়াল টু মাইনাস 2 বসালে 5 ইন্টু মাইনাস 2 প্লাস y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা y মাইনাস 10 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা y ইজ ইকুয়াল টু মাইনাস 2। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক দুটোই মাইনাস 2 আসছে, মানে চতুর্ভুজটা এইদিকে হবেই না, পুরোপুরি এইদিকে নিয়ে হচ্ছে, ঠিক আছে, মাইনাস 2, মাইনাস 2 এইটা আসছে। ঠিক আছে, 4টে বিন্দু পেয়ে গেছি। এবার দেখো, এটা লিখে দাও মাইনাস 2, মাইনাস 2 ডি বিন্দু, মাইনাস 2 হলো। এবার বলেছে যে এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এসির প্রবণতা 4টে বিন্দু আমরা এখানে লিখে নিয়েছি, এই যে 1 2 3 আর এই একটা। ঠিক আছে, এবার দেখো সহজে হয়ে যাবে কত। এবার আমরা এ বিন্দু জানি, সি বিন্দু জানি, অতএব এসি এর প্রবণতা, ঠিক আছে, এটা যদি যোগ হয়, বিন্দুগুলো যদিও পজিশনগুলো অ্যাকুরেট হয়নি, অতএব এসি বাহুর প্রবণতা
সূত্র হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটাকে ভাবো 3, এটা y2 মাইনাস y1 মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে x2 এর মান -3, আচ্ছা -1, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 বাই -4 ইজ ইকুয়াল টু -1, এটা হয়ে যাচ্ছে, এটা এসে গেল -1 এলো এসির প্রবণতা। তাহলে এই যে y2 মাইনাস y1 মাইনাস মাইনাসে প্লাস বাই x2 -3 -1, এটা ক্যালকুলেশন করে -1 আসছে। এবার বিডি কর্ণের প্রবণতা, তারপর আমরা tan থিটা দিয়ে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 সূত্র ফেলবো, কর্ণের মান বেরিয়ে যাবে। এটা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 সূত্র ফেলো, y2 মানে -2 আছে, এই যে -2 -1 বাই আবার -2 আবারও -1, তাহলে এখানে -3 বাই -3 কেটে গিয়ে 1 চলে আসছে। আচ্ছা এইখানে দেখো সূত্র ফেলতেই হচ্ছে না, কারণ দুটো কোণের প্রবণতার গুণফল -1 দেখতে পাচ্ছি। অতএব এসি গণের প্রবণতা ইন্টু বিডি কর্ণের প্রবণতা, এসি কর্ণের প্রবণতা -1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু -1। দুটো বাহুর প্রবণতার গুণফল যদি -1 হয় তারা পরস্পর লম্ব আমরা জানি, ঠিক আছে, তার মানে 90 ডিগ্রি। অতএব এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবর্তী কোণ, অতএব এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখো এসে গেল, এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কত সহজ এসে গেল দেখো। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। 19-এর দাগ থেকে শুরু করেছিলাম, 20-র দাগ থেকে শুরু করেছিলাম, 20, 21, 22 কমপ্লিট হলো। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরের ক্লাস নিয়ে। পরের ক্লাসে আমরা সরলরেখার 2C পার্ট স্টার্ট করবো। ওকে, আমাদের যে কোনো অঙ্ক তোমাদের অসুবিধা থাকলে কমেন্টে জানাবে, বা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে জানাবে, সেখান থেকে সলভ করে দেবো। বইয়ের বাইরের কোনো প্রবলেম থাকলেও টেলিগ্রামের গ্রুপে জানাতে পারো। ওকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।